নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ ছিল নবান্নে, সেই আধিকারিককে বদলি করে দিল নতুন সরকার। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার দিনই হাটে হাড়ি ভাঙল এসএসসি। মুখ্যমন্ত্রী হওয়ার পর শান্তিকুঞ্জ এই প্রথম দিন। কি ছিল শুভেন্দু অধিকারীর পাতে? যুদ্ধের প্রভাব কমতে মোদির 5 মন্ত্র, 1 বছর সোনা কেনা বন্ধ ও ফের ওয়ার্ক ফ্রম। রাস্তায় নামুন, দেখা হবে, মমতার আহ্বানে সারা, বড় বার্তা লিবারেশনের। শুভেন্দুর মুখে ম্যাডাম মিনিস্টার, নতুন মুখ্যমন্ত্রীর ডাকে কি প্রতিক্রিয়া দিলেন দিলীপ জয়া? 18,000 থেকে 1 লাফে 69,000, অষ্টম বেতন কমিশনের নয়া ফর্মুলার ঘুম উড়ল সরকারি কর্মীদের। শুভেন্দুর শপথের পরই বিজেপির বিরোধিতা জোটের ডাক মমতার, স্পষ্ট না বলে দিল আলামউদ্দিন ও বিধান ভবন। ভবানীপুরে সেই রিটার্নিং অফিসারে এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়োগ। শুভেন্দুর শপথ নেওয়ার পরদিনই 10 রদবদল। প্রতিজ্ঞা পূরণ, 5 বছর পর দাড়ি কমানোর আচ্ছা লাল। কল্যাণপুত্রের হারে দম্ভ ভাঙর উৎসব কোন নগরে? বাংলার মনোজদের শুভেন্দুর বসতেই রাস্তায় নামল বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে ভূমি রাজস্ব দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে উদ্যোগ হলেন শুভেন্দু অধিকারী। সুপার স্পেশালিটি হাসপাতাল না নরক, আটকে উঠল বিধায়ক। মমতা বিজয় রাসায়ন, দক্ষিণে নতুন মুখ্যমন্ত্রীকে বিশেষ অভিনন্দন দিদির। জাতীয় রাজনীতিতে কি নয়া সমীকরণ? বাংলার জয়ের ঢেউ এবার তেলেঙ্গানায়। হায়দ্রাবাদ থেকে হুঙ্কার মোদির, দেশ জুড়ে বাড়ছে বিজেপির আশীর্বাদ। আসছে বিস্তারিত খবরে। ব্রিগেডে মঞ্চে শপথ নেওয়ার পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই নবান্নে আলিন্দে বড় সড় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত দিল শুভেন্দু অধিকারী নেতৃত্বের নতুন বিজেপি সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের ক্লার্ক প্রভাত কুমার নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হলো। নতুন সরকার গঠনের পরই নবান্নে শুরু হলো প্রশাসনিক রদবদল। সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বরাষ্ট্র বা পার্বত্য বিষয়ক দপ্তরে কর্মরত আরব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রতাপ নায়ককে অবিলম্বে দার্জিলিংয়ে বিজনবাড়ির পালাবাজারে ডেভেলপমেন্ট ব্লক অফিসের ডেপুটেশনে পাঠানো হচ্ছে। যদিও তার বেতন আগের দপ্তর থেকে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে দাবি, প্রতাপ নায়েক তৃণমূল কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া সক্রিয় মুখ হিসাবে পরিচিত ছিল এবং প্রশাসনিক কাজে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ফলে এই বদলি নতুন সরকারের কড়া বার্তা হিসাবে দেখা হচ্ছে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী দপ্তরে থাকা 16 জন WBSC অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 46 জন আধিকারিককে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এদের অধিকাংশ পূর্বতন মন্ত্রীদের আত্মসহায়ক বা OSD পদে ছিলেন। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কাঠামোয় আরও বড় পরিবর্তন আসতে পারে। নবান্ন থেকে জেলা প্রশাসনের সর্বত্রই বড় সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। ওএমআর সিট, বাংলার প্রতিটি মানুষের সেই দিনটা হয়তো মনে রয়েছে যেদিন 26,000 চাকরি বাতিল হয়েছিল। তারপর কম মামলার মেয়াদিকাল হয়নি। আদালতে বারে বারে বলছিল ওএমআর সিট প্রকাশ করতে, যদিও তৃণমূলের আমলে তা প্রকাশ পায়নি। কিন্তু সরকার বদলাতেই চলে এলো বড় বদল। প্রকাশ করা হলো ওএমআর সিট। ওএমআর সিট যে প্রকাশিত হবে তা আগেই এসএসসির তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে শনিবার তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে এই বিজ্ঞপ্তি আসে। এসএসসির তরফে জানানো হয়েছে, তদন্ত চলাকালীন সিবিআই যে হার্ড ডেস্ক উদ্ধার করেছে সেখান থেকেই 2016 পরীক্ষার্থীদের ওএমআর সিট প্রকাশ করা হয়েছে। এর আগেও লিস্ট প্রকাশ করেছে হাইকোর্টের নির্দেশে, তবে তা স্থগিত দেশ দিয়ে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার আগেই এবার আগেভাগে প্রকাশ করল এসএসসি। চাকরির পরীক্ষায় দুর্নীতির বারে বারে বৃদ্ধ হওয়া তৃণমূল সরকারের কাছে ওএমআর দেখতে চাইলেও সরকারের তরফে দাবি করা হয়েছিল ওই ওএমআর সিবিআই উদ্ধার করেছে। কোনো ওএমআর সরকারের কাছে নেই। ফলে বেনিফিট অফ ডাউট, যার কারণে চাকরি চায় 26,000-এর। ইতিমধ্যে প্রত্যেকের কাছে নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হয়েছে, যাতে ক্লিক করে নিজেদের ওএমআর তারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা। যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তারাও যেমন এই ওএমআর দেখতে পাচ্ছেন, তেমনি বাকি পরীক্ষার্থীদের নিজে নিজে ওএমআর দেখতে পাচ্ছেন।
শনিবার বাংলার নব মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এদিন রাতেই কাঁথিতে পৌঁছান শুভেন্দু। নিজের বাড়ির শান্তিকুচে পা রাখতেই মধ্যরাতে তাকে ঘিরে উচ্ছ্বাস দেখান দলীয় কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কাঁথির বাড়িতে পরিবারের সঙ্গে মহাভোজে সারলেন শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে মা ও মাসির হাতে তৈরি একাধিক বাঙালি পদ দিয়ে সাজানো হয়েছিল তার পছন্দের মেনু। জানা গেছে এদিনের খাবারের তালিকায় ছিল মোচার ঘন্ট, করলা সিদ্ধ, পোনা মাছের কালিয়া, সর্ষে ইলিশ, মুরগির মাংস এবং শেষে টক দই। পরিবার সূত্রে জানা গেছে শুভেন্দুর বিশেষ পছন্দ ইলিশ মাছ। ভাপা ইলিশ ও ইলিশ ভাজা তার অত্যন্ত প্রিয়। এছাড়াও মাছ ভাজা, ডাল, পোস্ত এবং গরমকালে আলু ভাতে ও জল ঢালা ভাত খেতেও ভালোবাসেন তিনি। শুভেন্দুর মা জানান, খাওয়া দাওয়ার বিষয়ে তার বিশেষ বাছবিচার নেই। সাধারণ খাবার বেশি পছন্দ করে নতুন মুখ্যমন্ত্রী। সকালে টিফিনে সাধারণ সবজি, রুটি ও ফল থাকে। গত কয়েক মাস ধরে নির্বাচনীয় প্রচারে ব্যস্ত থাকার পরিবারে সময় দিতে পারেনি শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিনই পরিবারের সঙ্গে কাটান তিনি। রবিবার দুপুরে বাড়ির খাবার খেয়ে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন নতুন মুখ্যমন্ত্রী। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ এবার সরবরাহ শৃঙ্খলা তৈরি হওয়ার সংকটে প্রভাব ফেলে দেশের অর্থনীতি রক্ষা করতে একগুচ্ছ নতুন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলেঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্যাপন ও শিলান্যাস অনুষ্ঠান থেকে তিনি দেশবাসীর প্রতি এই বিশেষ আহ্বান জানান। বৈদেশিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মাঝে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে জ্বালানো সাশ্রয়, স্বর্ণ কেনা কমানো এবং প্রয়োজনে ফের ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের দাম ব্যাপক বাড়ছে। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না দিয়ে সরকার সেই বোঝা বহন করছে। তবে বিদেশি মুদ্রানের ভান্ডার রক্ষা করতে এখন থেকেই সংযমী হওয়া জরুরি। তিনি ব্যক্তিগত গাড়ির বদলে মোটর ব্যবহার করছে, কারণ পুলিংয়ের পণ্য পরিবহনের রেল ব্যবহারে পরামর্শ দেন। মোদী আরও জানান, আগামী 1 বছর স্বর্ণ কেনা ও বিদেশে ভ্রমণের মতো বিলাসিতা খরচ কমানো উচিত। তার মতে এতে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। করোনা আমলের মতো অনলাইন মিটিং ও বাড়ি থেকে কাজের সংস্কৃতি ফের চালু করার পদক্ষেপে স্বাগত করেন তিনি। জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সৌরশক্তি ও ইথাইন মিশেলের মতো বিকল্প জ্বালানিতে বিনিয়োগের ফলে ভারত তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি কৃষকদের স্বস্তি দিতে কম দামে সার সরবরাহ অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি। শনিবারে কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালনের পর বাম এবং অতি বাম সহ সমস্ত দলকে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ঠিক তার পরের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট সিপিএমআই রিভলিউশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বার্তা তুলে ধরেছে। বিজেপি বিরোধিতার শক্তিগুলিকে একজোট হওয়ার আহ্বান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। লিবারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, দেশ জুড়ে বিজেপি বিরোধিতা বৃহৎ প্ল্যাটফর্ম ইন্ডিয়া জোট, কংগ্রেস, তৃণমূল ও বামপন্থী রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম দিন থেকেই তার রাস্তার আন্দোলন করছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার নামার আহ্বান জানান তিনি। বলেন, এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু করেছে। তবে কি মমতার ডাকে সাড়া দিয়ে এই অবস্থান রিভলিউশনের? শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে বিজেপিকে রুখতে বাম, অতি বাম সহ সব বিরোধিতা দলকে একত্রিত হওয়ার ডাক দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূল নেতৃত্ব এই আহ্বানকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, মমতা নিজেই এখন ঠিক করতে পারেননি তিনি বিরোধিতা না শাসক দল। অন্যদিকে যুব নেতা কলতান দাশগুপ্ত আরও তীব্র ভাষায় আক্রমণ করে দাবি করেন, মমতার বাণিজ্যিক বাংলার বিজেপির পথ প্রশস্ত করেছেন। তার কথা, সারা দেশে একমাত্র বামেরাই প্রকৃত বিজেপি বিরোধিতা শক্তি। গত 1 বছর ধরে তার দিকে ধেয়ে আসছে হাজারো কটাক্ষ। কেউ বলছেন ট্রেনে তৃণমূলের চোর,
কেউ আবার স্বামীর রাজনৈতিক কেরিয়ার শেষ করার জন্য সরাসরি স্ত্রীকেই দায়ী করছেন। কিন্তু শনিবার ব্রিগেডের ময়দানে ছবিটা আমূল বদলে গেল। 26-এর নির্বাচনে জয়ের পর নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের রাজনৈতিক সাফল্যের পর আবেগঘন প্রক্রিয়া দিলেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি বলেন, এদিন আমরা সব বদনাম ঘুচবে। বিয়ের পর থেকেই দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে বলে নানান মহলে অভিযোগ উঠেছে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় প্রলোভ, ট্রোলিং এবং কটাক্ষর মুখে পড়তে হয়েছিল রিঙ্কুকে। তিনি জানান, গত 1 বছর ধরে তাকে নিয়ে নানান অপপ্রচার হয়েছে। কেউ বলেছেন তিনি অন্য লবির লোক, কেউ আবার বলে দাবি করেছেন তার কারণেই দিলীপ ঘোষের রাজনৈতিক ক্ষতি হচ্ছে। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও বিজেপির সাফল্যে তিনি সব কুৎসার জবাব বলেই মনে করেছেন। শনিবার ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান রিঙ্কু। তার দাবি, শুভেন্দু তাকে ম্যাডাম মিনিস্টার বলে সম্বোধন করে এবং একসঙ্গে কাজ করার বার্তাও দেন। এই ঘটনায় তিনি অত্যন্ত আপ্লুত হয়ে বলে জানান। রিঙ্কু মজুমদার বাংলার রাজনৈতিক পালাবদলকে ভারতীয় দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। তার মতে দিলীপ ঘোষ ও শুভেন্দুর জুটি রাজ্যের বড় পরিবর্তন এনেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মন্তব্য স্পষ্ট যে রিঙ্কু এখন শুধু পরিবারের সদস্য নয়, দিলীপ ঘোষের রাজনৈতিক লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সহযাত্রী। ভারতের কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 8ম বেতন কমিশন এখন আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিল্লির একটি উচ্চ পর্যায় বৈঠকে কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে বেতন কাঠামো পরিবর্তনের যে দাবি উত্থাপন করা হয়েছে তাতে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 8ম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর সম্ভাবনা ঘিরে বাড়ছে জল্পনা। বর্তমানে 7ম বেতন কমিশনে এই ফ্যাক্টর 2.57 হলেও কর্মচারীদের সাংগঠনিকগুলির দাবি তা বাড়িয়ে 3.83 করা হোক। এই প্রস্তাব কার্যকর হলেও সরকারি কর্মীদের ন্যূনতম বেতন 18,000 থেকে বেড়ে প্রায় 69,000 টাকায় পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর মূলত নতুন বেতন কাঠামো নির্ধারণের ভিত্তি। এই হার বাড়ালে নিচু স্তর থেকে উচ্চপদস্থ আধিকারিকদের সব স্তরে কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সূত্রে দাবি, কনস্টেবল বা জুনিয়র ক্লার্কদের বেতন কয়েক গুণ বেড়ে যেতে পারে। মধ্যম সারির অফিসারদের বেতন 1.5 লক্ষ টাকার বেশি এবং শীর্ষ আমলের বেতন প্রায় 9 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা কথাও শোনা যাচ্ছে। এর পাশাপাশি পেনশনভোগীদের বড় সুবিধা পেতে পারেন, কারণ পেনশন পরিমাণ মূল বেতনের সঙ্গে সরাসরি রিটেক বেতনের সঙ্গে সরাসরি যুক্ত। এতে বড় বেতন বৃদ্ধি কার্যকর হলেও কেন্দ্রের ওপর কয়েক লক্ষ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য এই নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি মহল ও সোশ্যাল মিডিয়ায় তুলুম আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার ঐক্যর ডাক কার্যত শুরুই মুখে থুবড়ে পড়ল। রাজ্যের বিজেপির প্রথম সরকার গঠনের পর তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরোধিতা মহাজোটের যে প্রস্তাব দিয়েছিলেন তা রবিবার সরাসরি প্রত্যাখ্যান করেছেন তৃণমূল এবং বাম দলগুলো। শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও 24 ঘন্টার মধ্যেই বিরোধিতার ঐক্যর সম্ভাবনা কার্যত ভেস্তে গেল। শপথ অনুষ্ঠানের পর এক ভিডিও বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বাম ও জাতীয় দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান। তিনি সরাসরি জানান, বিজেপি তার কাছে 1 নম্বর রাজনৈতিক শত্রু এবং প্রয়োজনের সব বিরোধিতার শক্তির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এই আহ্বান সাড়া না দিয়ে করা অবস্থান নিয়েছে বিরোধিতা শিবিররা। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতি ও শাসন ব্যর্থতার অভিযোগের বিরুদ্ধে তৃণমূল সঙ্গে কোনো জোট সম্ভব নয়। কংগ্রেস নেতৃত্ব একই সুরে আক্রমণ করে জানিয়েছেন, অতীতে বাম ও কংগ্রেসকে দুর্বল করার রাজনীতি বিজেপিকে শক্তিশালী করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিরোধিতা এই অনড় অবস্থান তৃণমূলের জন্য বড় ধাক্কা। একদিকে বিজেপির নেতৃত্বে নতুন সরকার, অন্যদিকে বিরোধিতাদের ঐক্যতে ব্যর্থতা। এই দুয়ের মাঝেই রাজ্যের রাজনৈতিক বিভাজন আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।